ঘৃণা করেন আর যাই করেন, অনেক উচ্চ মর্যাদাশালী উপাধি এটা। সত্যি বলতে উপাধির উপযুক্ত খেলাই দেখিয়েছেন আজ 2 বার, না অন্তত 3 বার। আমার মনে হয়েছে আপনি নিজেকে সাধারণ বলেন বটে, কিন্তু আসলেই কি আপনি সাধারণ? দেখতে শুনতে আপনি আর 10টা মেয়ের মতোই, তারপরও অসাধারণ সুন্দরী। সেটাও না হয় মেনে নিলাম, কিন্তু জ্ঞানের আলো কোথা থেকে পান বলতে পারবেন? রাজা আর তার কাউন্সিল কেন আপনাকে ভয় পেল? আপনি নিজে কেন কাউকেই ভয় পান না? আমার স্বপ্নে বারবার আপনার সম্বন্ধে কথা বলে আমার বাবা, কিন্তু কেন? কি আছে আপনার মধ্যে যা আপনাকে জুলুদের চোখে এত পবিত্র বানিয়েছে? কোন শক্তি এভাবে আপনাকে দিয়ে সত্যি বলায়? সাদা কালো যে কোনো মেয়ের থেকেই আপনি ভিন্ন, জোলা। কিন্তু কেন বলতে পারবেন? জানি না নই। কখনো কখনো মনে হয় কেউ বা কিছু একটা যেন আমাকে বলে দেয়, এভাবে বলো, ওভাবে বলো। তবে আরেকটা ব্যাপার হচ্ছে, সহজেই আমি জুলুদের চিন্তাধারা বুঝতে পারি। তার উপর ওদের খুব গুরুত্বপূর্ণ ও গোপন কিছু কথা আমাকে জানিয়েছো তুমি, সেগুলোও আমার মনে ছিল। সময় বুঝে ওগুলোই বলেছি। এই যা বুঝলাম, কিন্তু মোপোকে গোপনে কি বললেন লেডি? হেসে ফেলে র্যাসেল বলল, তেমন কিছু না, শুধু জিজ্ঞেস করেছি আগের রাজাকে তো মেরেছ, এই রাজার সাথেও অমন কিছু করার ইচ্ছে আছে নাকি? আহ, তাহলেই বুঝুন, অমন কিছু আপনাকে কখনোই আমি বলিনি। না, তা বলনি বটে, কিন্তু আমার মনে হয়েছে। এক মুহূর্তের জন্য ওর মন পড়তে পারছিলাম আমি। ঠিক তেমন রাজার মনও পড়েছি। রাজা ভয় পায় মোপোকে, আর মোপো ঘৃণা করে রাজাকে। একদিন ওদের এই ভয় আর ঘৃণা অবশ্যই মুখোমুখি দাঁড়াবে। আপনি আসলেই অনেক কিছু জানেন, মন্তব্য করল নই। জবাবে র্যাসেল বলল, হয়তো তাই। যতটুকু আমার জানা উচিত, কখনো কখনো তার চেয়ে বেশি জানতে পারি আমি। আমার রক্তেই মিশে আছে এই ক্ষমতা। যা দেখার কথা না, তাই দেখতে পাই। যা শোনার কথা না, তাই শুনতে পাই। কখনো ভয়ে শিউরে উঠি, কখনো আনন্দে উদ্বেলিত হই, কখনো মনে হয় অন্য এক দুনিয়ার কথা শুনতে পাচ্ছি আমি। দূর, কি সব আজে বাজে বকছি। আসলে আমি অতিরিক্ত কল্পনাপ্রবণ। তবে কিনা ক্ষমতা কেনা চায়। মুখের এক কথায় কারো জান নিয়ে নেয়া বা দিয়ে দেওয়ার মতো ক্ষমতা মোটেও সাধারণ ব্যাপার নয়। তা এমনকি এই বর্বরদের মধ্যে হলেও না। কিন্তু রাজা যখন সাবেক রাজার মুখনিশ্চিত ধাঁধার উত্তর জানতে চাইল, কি অসহায়ই না লাগছিল আমার। বুঝতেই পারছিলাম না কি জবাব দেব। একটা মেয়ের মুখের কথায় হয়তো হাজার হাজার লোক প্রাণ হারাতো। তখনই এলো ওই উল্কাপিণ্ডটা। আজ অনেক উল্কাপাত হয়েছে, কিন্তু আমি আকাশের দিকে তাকানোর আগ পর্যন্ত কেউ সেদিকে খেয়ালই করেনি। বাকিটা তো নিজেই দেখেছ। পারলে ওরা নিজেরাই এবার এই ঘটনার অর্থ বের করে নিক। অবশ্য আমি জানি এর কোনো অর্থই বের হবে না, কারণ উল্কাপাতের কোনো অর্থ হয় না। এটা নিছকই প্রাকৃতিক একটা ঘটনা। নই জিজ্ঞেস করলো, আরও সরল ভাষায় ওদের সাথে কথা বললেন না কেন জোলা? বলিনি, কারণ সরল ভাষায় কিছু বলার সাহস আমার ছিল না। আমি এখানে এসেছি তোমাকে বাঁচাতে। ওদের লড়াই যুদ্ধের ব্যাপারে কথা বলার আমি কে? আমি শুধু ওদের সতর্ক করে দিয়েছি যে বইয়েরদের বিরুদ্ধে ওরা যেন অস্ত্র ধারণ না করে। কিন্তু আমিও জানি এই সতর্কবার্তা অর্থহীন। লড়াই ওরা করবেই,
আর এর মূল্য ওরা চুকাবে। স্পষ্টভাবেই এটা অনুধাবন করছি আমি। যাক, এখনই বাড়ির দিকে রওনা হতে পারলে খুব ভালো হয়। আগামীকাল সকালে কি আমরা রওনা হতে পারবো না? জবাবে নেতিবাচকভাবে মাথা নেড়ে নই বলল, আমার মনে হয় না এত সহজে আপনাকে যেতে দেবে ওরা। অন্তত এখন তো নয়। ওরা চায় জুলুদের মহান ওঝা হন আপনি। আপনাকে আসতে মানা করে দুধ পাঠিয়েছিলাম আমি। কেন এলেন? একটা নয়ীর জীবনের কি এমন মূল্য? আমাকে আটকে রাখবে, এই চিন্তা না করাই ওদের জন্য মঙ্গল। তাছাড়া আমি এখানে ইনকোসা ইনকোসা জানা। আমার হুকুম ওদের মানতেই হবে, জোর গলায় বলল র্যাসেল। এই কথার কোনো উত্তর দিল না নই, তবে বলল, ইসমাইল এখানেই আছে। আমি নিজেও ওকে দেখেছি। ওর ইচ্ছে ছিল দেখা মাত্রই যেন রাজা আমাকে খুন করে, কারণ আমাকে ভয় পায় ও। কিন্তু রাজা যখন বার্তা পাঠালো আর নিশ্চিত হলো আপনি আসছেন, তখন তখন ও বুঝে নেয় আমাকে এখন মারা সম্ভব না। র্যাসেলের চোয়াল ঝুলে পড়ল। ইসমাইল? পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলল, ওকেও ভয় পাই না আমি, কারণ এখানে ওর প্রাণও আমার হাতে। উফ, ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, আর কথা বলা সম্ভব না। আমাকে এখন ঘুমাতে হবে। এসো নই, তুমিও আমার পাশে শুয়ে পড়ো, ঘুমিয়ে নাও খানিক। না লেডি, ঘুমাবো না। সারা রাত পাহারা দেব আমি। নিন, এই দুধটুকু খেয়ে নিন, তারপর নির্ভয়ে শুয়ে পড়ুন। আমি পাহারায় আছি, নিশ্চয়তা দিয়ে বলল নই। আসলেই পুরো রাতে দু চোখের পাতা এক করল না নই। ভোরে যখন ওর মনে হলো আর ভয়ের কিছু নেই, তখন গিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল দরজার পাশে। সকালে যখন র্যাসেলের ঘুম ভাঙল, বেলা ততক্ষণে অনেক চলে গেছে। অনেক ঘুমিয়েছেন লেডি, এখন উঠুন, গোছল সেরে নাস্তা করে নিন। রাজার লোকেরা ইতিমধ্যেই এসে ঘুরে গেছে। বলে গেছে রাজার হুকুমে আপনার থাকার জন্য আরো ভালো একটা জায়গা ঠিক করা হয়েছে। সেখানে আপনাকে নিয়ে যেতে অপেক্ষা করবে ওরা। কিন্তু আমি আশা করেছিলাম আমাকে জুলুল্যান্ডের বাইরে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় থাকবে কেউ, বলল র্যাসেল। সেটাও আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওরা বলল এখনই তা হবার নয়, কারণ ওঝাদের কাউন্সিলের মিটিং ডাকা হয়েছে। ওরা আপনার বক্তব্যের অর্থ খুঁজে বের করবে। তাতে অত্যন্ত তাতে অন্তত 2 দিন তো লাগবেই। ওরা আরও বলেছে আপনার ঘোড়াটা নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। মোট কথা আপনাকে এখনই যেতে দেবে না। কিন্তু নই, আমার তো যাবার অধিকার আছে, তাই না? অবশ্যই জোলা, পাখিরও ওড়ার অধিকার আছে, কিন্তু খাঁচায় বদ্ধ পাখির জন্য অধিকার কোনো কাজে লাগে? আমি এখানে রানী, আমার কথায় জেলের গরাদেও ভেঙে ফেলা হবে হয়তো, কিন্তু যদি সেই পাখিটার নিজের বাসাটি আর না থাকে, তখন কোথায় যাবে সে? মানে কি বলতে চাইছো নই? বলতে চাইছি এই মাথামোটা জুলুদের রাগাবেন না। তাহলে ওদের মাথায় এমন ভাবনাও চলে আসতে পারে যে আপনার বাসা নষ্ট করে দিলে আপনার আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। তখন হয়তো এই বাসাটি আপনার বেশি ভালো লাগবে। না না, অমন কিছু আমি শুনিনি, তবে ওদের চিন্তাধারা অনুমান করতে পারি আমি। লম্বা যাত্রা করে এসেছেন, তাই আপনারও বিশ্রামের দরকার। এখানে আপনি নিরাপদও। থাকুনই না 2 দিন, একটু অপেক্ষা করেই দেখুন কি হয়। স্পষ্ট করে বলো, কি বলতে চাইছো? তোমার পাখি আর খাঁচা নিয়ে দার্শনিক কথা খুব একটা বুঝিনি, বলল র্যাসেল। বলছি, আপনি যদি বলেন যাবেনই, স্বয়ং রাজাও আপনাকে থামানোর সাহস করবে না। কিন্তু আপনাকে যেতে হবে পায়ে হেঁটে, কারণ দেখা যাবে এরা হয়তো আপনার ঘোড়াটাকে মেরে ফেলবে। তার উপর আপনার আগে যা
তার উপর আপনার আগে বা সাথে সাথে এক বা একাধিক সৈন্য যাবে। সে যাবে এটা নিশ্চিত করতে যে এখানে আবার ফিরে আসতে আপনার যেন আর কোনো বন্ধন বা পিছুটান না থাকে। এখন বুঝেছেন? মানে তুমি বলতে চাইছো, কিন্তু আমি তো এখানে এসেছি কয়েকদিনের জন্য মাত্র। যা হোক, এরপর উঠে গোসল ছাড়ল র্যাসেল। নইয়ের সহায়তায় পোশাক বদলে নাস্তা করলো। ঘর থেকে বেরোতেই দেখলো উঠানে দাঁড়িয়ে আছে একটা পালকি। ঘাসের পর্দা ঝুলিয়ে দিয়ে সেটা চারদিক থেকে সুন্দরভাবে ঘের দেয়া আছে। নইয়ের কথায় সেটাই চলল র্যাসেল। ও পালকিতে চড়তেই হাততালি দিল নই। ছুটে এলো কয়েকটা মেয়ে। পুতির পোশাক ওদের পরনে। ওরাই তুলে নিল পালকিটা, আর পালকির পাশে হেঁটে চলল নই। পর্দার ফাঁক দিয়ে তাকিয়ে র্যাসেল দেখতে পেল শতাধিক বর্ষাধারী প্রহরীর পহরায় এগিয়ে চলেছে ওরা। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর বড় বড় গাছে ঘেরা একটা টিলার কাছে এসে দাঁড়ালো ওদের বহর। এখানটা দুই স্তরের দেয়ালের ঘেরের ভেতর গাছপালা ঘেরা খুব সুন্দর পার্কের মতো একটা জায়গা। এর মাঝখান দিয়ে বয়ে চলেছে ছোট একটা ঝিরি। ঝিরিটার পাশে ছায়া ঘেরা জায়গায় দাঁড়িয়ে আছে খুব সুন্দর দেখতে বড়সড় একটা ক্রাল। এটাই হবে র্যাসেলের আবাস, নইয়ের ভাষায় পাখির খাঁচা। মূল বড় ক্রালের পাশে আরো দু তিনটা ছোট ছোট ক্রাল আছে। সেগুলোর কোনোটা ভৃতদের ঘর, আবার কোনোটা আগত অতিথিদের বিশ্রাম কক্ষ। তবে রাজার ক্রালের হই হট্টগোল থেকে দূরে শান্ত ও সুন্দর একটা জায়গা এটা। তবে খাঁচা, তাতে কোনো সন্দেহ নেই, খুবই কড়া নিরাপত্তায় ঘেরা খাঁচা। র্যাসেল এখানে পৌঁছার পর থেকে গার্ডদের দেখেনি। ওর দৃষ্টির আড়ালে থেকেছে ওরা। র্যাসেল এখানে আসার প্রথম দিনই এক লোক ভুলে বা অজ্ঞাতবশত প্রথম বেড়ার দায়িত্বে থাকা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু দ্বিতীয় সারির প্রহরীদের চোখে পড়ে যায়। শুরু হয় রাগান্বিত হাঁকডাক। কয়েক মুহূর্তের মধ্যেই ভেসে আসে তীব্র বেদনাতুর আর্তনাদ। কিছুক্ষণ পরই দেখা যায় ঢালে করে নিয়ে যাওয়া হচ্ছে একজন লোককে। সন্দেহ নেই মারা পড়েছে লোকটি। বিনা কারণে মারা পড়ল একটা মানুষ। রাজার কাছ থেকে প্রতিদিনই লোক আসে। তাদের মাধ্যমে রাজা জানতে চায় ইনকো সাজানার কোনো হুকুম আছে কিনা। ওর সামনে মুখ ঢেকে আসে এই লোকগুলো। এমনকি ওদেরকে এগিয়ে নিয়ে আসা মেয়েরাও মূর্তির মতো নীরব থাকে সবসময়। ভৃত্য মেয়েগুলোকে ডাকা হলে র্যাসেলের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে ওরা। ভুলেও চোখ তুলে ওর দিকে তাকায় না, আর এমনভাবে কথা বলে যেন সত্যি সত্যি কোনো স্বর্গীয় দেবীর সাথে কথা বলছে। যা হোক, রাজার দূতদেরকে প্রথম দিনেই রাসেল বলে দিল যে ও যে কাজ নিয়ে এখানে এসেছে তা শেষ, তাই বাড়িতে ফিরতে চায় ও। নীরবে র্যাসেলের কথা শোনে ওরা, তারপর জিজ্ঞেস করে আর কিছুও বলতে চায় কিনা। তখন ও বলে যে ওর সামনে এলে দূতেরা যেন মুখ ঢেকে না আসে, এবং ওর নাম করে আর কাউকে যেন হত্যা করা না হয়। তখন দূতেরা জানায় কিছু লোক প্রশ্ন তুলেছিল যে লেডি আসলে ইনকো সাজানা কিনা। তাদেরও বন্দি করা হয়েছে। বিচারের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাদের। যে কোনো সময় রায় কার্যকর করা হবে। তখন র্যাসেল ওদের বলে দ্রুত ছুটে যেতে, যেন ওদের কাউকে হত্যা করা না হয়। লোকগুলো ওকে বায়াতে দিয়ে সাথে সাথে রওনা হয়ে যায়। খুশির ব্যাপার, সময় মতো তারা পৌঁছাতেও পারে, ফলে ওদের রক্তের দায় থেকে বেঁচে গেল র্যাসেল। র্যাসেলের বাড়ি ফিরতে চাওয়ার
দাবিতে রাজার জবাব নিয়ে পরদিন এলো দূতেরা। বলল যে কোথাও যাওয়ার জন্য কারো অনুমতির দরকার অন্তত ইনকো খাজানার নেই, কারণ যেখানে ইচ্ছা যাওয়ার অধিকার ও ক্ষমতা দুটোই তার আছে। জুলুল্যান্ডের সমস্ত বর্ষাধারীও ইনকো খাজানার আত্মার সাথে দৌড়ে পারবে না। এরপরই এলো আসল খোঁচা। ওরা বলল যে যেহেতু ইনকো খাজানা এখন রক্ত মাংসের এই শরীরটার ভেতর বাস করছে, তাই ওদের আবদার ইনকো খাজানার ভবিষ্যৎবাণীর মর্মোদ্ধার না করা পর্যন্ত রক্ত মাংসের এই শরীরটা যেন এখানেই থাকে। নিজের আত্মাকে যেখানে ইচ্ছা পাঠিয়ে দিক জুলা, কিন্তু কেউ হা বা না করতে পারবে না। তবে সমগ্র জুলুল্যান্ডবাসীদের দাবি ইনকো খাজানার শরীরটা যেন আপাতত এখানেই থাকে। এই কথার আর কি জবাব দেবে ও? তারপরও কিছু বলার আগেই আবার দূত বলল যে এক শ্বেতাঙ্গ, যাকে জুলুরা ইবুবেসি নামে ডাকে, জুলার সাথে দেখা করার অনুমতি চায় সে বলেছে জুলার সাথে আগেও নাকি সে কথা বলেছে। ইসমাইলের সাথে শেষবার দেখা হওয়ার কথা র্যাসেলের খুব ভালো করেই মনে আছে। ওকে আর ওর বাবাকে যেসব হুমকি ইসমাইল দিয়েছিল সেগুলো র্যাসেল ভোলেনি। এমনকি নইকে দেখে নেবে বলে হুমকি দিয়েছিল সেটাও ভোলেনি র্যাসেল। শেষ হুমকিটা সে কার্যকর করেই ফেলেছিল প্রায়। আর একটু হলেই মারা পড়ত নই। এমনকি র্যাসেলকে যে হুমকিগুলো দিয়েছিল সেগুলোও হয়তো কার্যকর করত পারেনি, শুধু সময়ের অভাবে। কাজেই এই লোকটার সাথে দেখা করতে না চাওয়াটাই র্যাসেলের জন্য স্বাভাবিক। এমনকি সে পৃথিবীর শেষ মানুষ হলেও তার সাথে দেখা করতে চায় না র্যাসেল। কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন। ইসমাইল শ্বেতাঙ্গ, তার উপর ক্ষেত্রবিশেষে ওর কাছ থেকে পরামর্শও নেয় রাজা। র্যাসেল স্পষ্ট অনুভব করছে রাজার ইচ্ছা ইসমাইলের সাথে দেখা করুক র্যাসেল। তদুপরি এই দেশে র্যাসেলের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা ইসমাইলের নেই, কারণ র্যাসেল এখানে রানীর চেয়েও বেশি কিছু, দেবীর আত্মাও। তাই এখানে ওর ক্ষতি করার সামর্থ্য ইসমাইলের হবে না। কিন্তু তারপরও র্যাসেলের দ্বিধা কাটছে না। পরামর্শের জন্য ইংরেজিতে নইকেও জিজ্ঞেস করলো। সবই তো শুনলে, কি করি বলো তো? আসতে বলুন, ইংরেজিতেই উত্তর দিল নই। সাদা লোকটার কালো অন্তরে কি আছে তা জানতে পারবো আমরা। আপনার কাছ থেকে তার মনের কথা সে লুকাতে পারবে না। তবে সৈন্যদের প্রহরায় আসবে ও। আপনার সাথে খারাপ আচরণ করলে সাথে সাথেই সৈন্যদের দিয়ে ওকে উপযুক্ত দণ্ড দিতে পারবেন। আর আমার জন্য ভাববেন না, ওই জানোয়ারটাকে আমি ভয় পাই না। এবার দূতদেরকে র্যাসেল বলল, রাজার কথা শুনলাম। বুঝতে পারছি তিনি চান আমি যেন ইবুবেসির সাথে দেখা করি। এই লোকটাকে আমি চিনি, ভালো করেই চিনি, যেভাবে চিনি সমস্ত সাদা ও কালো লোককে। খারাপ লোক ইবুবেসি, তার সাথে একাকী আমি কথা বলবো না। 6 জন সৈন্যের প্রহরায় আসবে সে। ক্যাপ্টেনদের হাতে বর্শা থাকবে, যাতে আমি হুকুম করলে ইবুবেসির জীবনের ইতি টানতে পারে ওরা। র্যাসেলকে সালাম করে চলে গেল দূতেরা। পরদিনের কথা। দ্বিতীয় বেড়ার সামনে হাজির হলো এক ঘোষণাকারী। ইনকো খাজানার পার্থিব উপস্থিতি, তার দৈব গুণ, আধ্যাত্মিক মহত্ব ইত্যাদির প্রশংসা আর গুণ কীর্তন করে নানা কথা বলল সে। তবে মজার ব্যাপার হচ্ছে, লম্বা সময় ধরে এসব বলা সত্ত্বেও একটা কথা দুবার বলল না সে। তারপর ঘোষণা করল রাজার ইন্দুনারা এসেছে। আর এসেছে ইবুবেসি। দেখা করার অনুমতি চায় তারা। নইয়ের মাধ্যমে ওদেরকে ভেতরে আসার অনুমতি দিল র্যাসেল। তারপর সিংহের দণ্ডটা হাতে নিয়ে
উঠানে রাখা বিশেষ টুলটায় গিয়ে বসল। শুনতে পেল জুলুদের সাথে ইসমাইলের কিছু একটা নিয়ে জোর কথোপকথন চলছে। জুলুরা কিছু একটা করার জন্য চাপ দিচ্ছে ইসমাইলকে। তখন নই বলল, জুলুরা ওকে বলছে আপনার সামনে আসার আগে ওর মাথার টুপিটা খুলে ফেলতে, নইলে ওকে পিটুনি দেবে। রেসেল বলল, যাও বলো যেভাবে চায় সে আসুক, তবে চেহারা যেন উন্মুক্ত থাকে, যাতে ওকে দেখে চিনতে পারি আমি। চলে গেল নই। আগত অতিথিদের ভেতরে নিয়ে এলো রেসেলের ভীত মেয়েরা। প্রথমে ঘরে ঢুকলো রাজার ইন্দুনারা। তারপর এলো চওড়া ফলার বর্ষাধারী 6 জন জুলু সৈন্য। আর সবার শেষে ঘরে ঢুকলো ইসমাইল। রেসেলের মন গেয়ে উঠল যে খারাপ কিছু বলবে ইসমাইল, তবে চেহারায় কোনো অনুভূতি প্রকাশ পেতে দিল না রেসেল। ইউরোপিয়ান পোশাকের উপর একটা ক্যারস সরিয়ে এসেছে ইসমাইল। মাথায় হ্যাট আর ঠোঁটে জ্বলন্ত পাইপ। পাইপটা মনে হয় আগে জুলুরা খেয়াল করেনি। ভেতরে ঢোকার পর এক জুলু সৈন্য এগিয়ে গেল। ইসমাইলের ঠোঁট থেকে টান দিয়ে রীতিমতো ছিনিয়ে নিল পাইপটা। সেই সাথে ছো মেরে ওর মাথা থেকে খুলে নিল হ্যাটখানাও। দুটোই একসাথে ছুঁড়ে ফেলল মাটির উপর। পা দিয়ে মারিয়ে দিল ও দুটো। এই টানাটানিতে ঠোঁটে আর দাঁতে বেশ ব্যথা পেয়েছে ইসমাইল। ঘুষি তুলল ওই জুলুটাকে মারবে বলে, কিন্তু চোখের পলকে ওকে ঘিরে ধরল জুলুরা। ঠিক ওই মুহূর্তে রেসেল বাধা না দিলে ইসমাইলকে মেরেই ফেলত ওরা। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেও খোঁচা মারার প্রবণতা তখনও ইসমাইলের ভেতর থেকে যায়নি। হুল ফোটানো স্বরে রাসেলকে বলল, কেমন আছেন? আপনাকে দেখতে পাবো সেটা আসলেই আশা করিনি, বলে চোখ দিয়ে গিলে খেতে লাগলো রাসেলের সৌন্দর্য। ইসমাইলের সম্ভাষণের জবাব না দিয়ে শীতল কণ্ঠে রাসেল বলল, আপনাকে এখানে কেন ডেকেছি জানেন? নই আর আমার বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করেছেন, তার দায়ে কেন আপনাকে হত্যা করব না তার সাফাই শুনতে। সাথে সাথে ফ্যাকাশে হয়ে গেল ইসমাইলের চেহারা। অস্বীকার করলো রাসেলের অভিযোগ। রাসেল বলল, মিথ্যা বলে লাভ হবে না। রাজা নিজেই আমার কাছে সব কিছু স্বীকার করেছে, এবং আমার নিজের জ্ঞান থেকেও একই কথা জানতে পেরেছি। মনে রাখবেন, আমি ইনকো সাজানা। জীবন মৃত্যুর সিদ্ধান্ত আমার হাতে। আমার মুখের একটা কথা বা হাতের এই দ্বন্দ্বটা আপনার দিকে ওঠানো মাত্রই সেফ নেই হয়ে যাবেন আপনি। ইনকো সাজানা হন বা না হন, অনেক বেশি জানেন আপনি। তবে আপনি অবশ্যই স্বীকার করবেন প্ল্যানটা ভালো ছিল, কারণ নইকে তুলে আনায় ওকে ফেরত চাইতে আপনি নিজেও এখানে চলে এসেছেন। আর মজার ব্যাপার দেখুন, এই অসভ্য নিগ্রভূত কালো জঙ্গলিদের মাঝে আপনি আর আমিই কেবল দুজন শ্বেতাঙ্গ, বলল ইসমাইল। আশেপাশে তাকালো রাসেল। ওর পাশে বসে আছে রাজার ইন্দানুরা, আর হাতখানেক তফাতে দাঁড়িয়ে আছে কর্তব্যপরায়ণ সৈনিকরা। ওদের দেখে রোমান সৈনিকদের কথা মনে পড়ে যাচ্ছে রাসেলের। দায়িত্ব পালনের স্বার্থে যে কোনো সময় জান কোরবানি দিতেও প্রস্তুত থাকত তারা। এই জুলুরাও তো ওদেরই মতো কর্তব্যনিষ্ঠ। নইর উপরও রাসেলের চোখ পড়ল। এই বদমাস ইসমাইল লোভের মূল্য চুকাতে গিয়ে আত্মীয় পরিজন সব হারিয়ে এই বদমাস ইসমাইলের লোভের মূল্য চুকাতে গিয়ে আত্মীয় পরিজন সব হারিয়েছে এই মেয়েটি। এক নজরে সবাইকে দেখে নিয়ে রাসেল বলল, এই গণ্যমান্য সভাসদ আর সৈন্যদের জানাবো, এইমাত্র ওদেরকে কি নামে আপনি ডাকলেন? আপনার গল্পের খানিকটা ওদেরকে জানাই, কি বলেন? জবাবে ইসমাইল বলল, ইচ্ছা হলে তা আপনি করতেই পারেন, তবে কেন আপনাকে এখানে টেনে এনেছি সেটা আপনার অজানা নেই।
গম্ভীর কণ্ঠে বলছে ইসমাইল। রামা হতে যখন ছিলেন আপনার বুড়ো বাবা, আর এই কালো ডাইনিটার জন্য আপনার ধারে কাছেও ঘেঁষতে পারতাম না। ভেবেছিলাম এখানে আপনাকে আনতে পারলে পরিস্থিতি ভিন্ন হবে। ভেবেছিলাম এখানে আমার মতো একজন শ্বেতাঙ্গ লোকের সঙ্গ পেয়ে হয়তো ধন্য হবেন। কিন্তু এখন তো দেখছি দেবীর আসনে বসে আমাকে আর চিনতেই পারছেন না। আমিও একসময় নিজেকে দেবতা ভাবতাম। অন্তত ওদের চোখে ছিলামও তাই। তবে মনে রাখবেন, দেবী হন বা যাই হন, আপনি একজন নারী। দেবীগিরি একসময় আপনাকে ক্লান্ত করে ফেলবে। বাবা মায়ের কাছে নিশ্চয় ফিরতে চান আপনি, কিন্তু তা পারবেন না কোনো দিন না। এখানে একরকম বন্দী হয়ে আছেন আপনি। এই মাথামোটা জঙ্গলিগুলো ভেবেই নিয়েছে আপনি আসলেই ওদের দেবীর আত্মা। ওরা ভাবে দেবীর আত্মাকে দেশ থেকে চলে যেতে দেওয়ার অর্থ দুর্ভাগ্য ডেকে আনা। কাজেই আপনাকে এখানেই থাকতে হবে। যতদিন ওরা আপনাকে দেখতে দেখতে ক্লান্ত হয়ে না যায়, ততদিন ধরে রাখবে এখানে। সেটা অন্তত কয়েক বছর তো বটেই। তারপর মেরে ফেলবে আপনাকে। একটা কথা খুব ভালোভাবে মাথায় গেঁথে রাখুন যে কেবলমাত্র আমি ছাড়া আর কেউ এই জাহান্নাম থেকে আপনাকে বের করতে পারবে না। আর সেটা আমিও মুফতে কোনো মতেই করে দিতে রাজি নই। রাগ চড়ে যাচ্ছে র্যাসেলের। টুলের সিটটা খামছে ধরেছে ও। সোজা হয়ে বসেছে। ভাবে মনে হচ্ছে কিছু একটা করেই বসবে। তখন একটু ঝুঁকে ওর কানে কিছু একটা বলল নই। সাথে সাথে ইসমাইল প্রতিক্রিয়া। কালো ডাইনিটা কি গুজুর গুজুর করছে আপনার কানে? আমাকে মেরে ফেলতে বলছে? ভুলে ওই চিন্তা করবেন না যেন। আপনার বাবার দেয়া শিক্ষার কথা মনে নেই? আমাকে মারলে আমার অপবিত্র রক্তে রঞ্জিত হবে আপনার পবিত্র হাত দুখানা। খুনের দায় চাপবে আপনার কাঁধে। নরক যাত্রা অনিবার্য হয়ে উঠবে আপনার জন্য। অবশ্য আমার মনে হয় নরক থেকেই উঠে এসেছেন আপনি। নইলে এমন জাদুকরী ক্ষমতার প্রদর্শনী করলেন কেমন করে? যাক, বাদ দিন ওসব। আমার সাথে গাঁটছড়া বাঁধুন। এই বাজপড়া দেশ থেকে আপনাকে বের করে নিয়ে যাব। পরে না হয় এই কাজের পুরস্কার হিসেবে আমাকে বিয়ে করে ফেলবেন। আর আমার কথা যদি না শোনেন, তাহলে দুর্ভাগ্যের পাহাড় সম বোঝা নেমে আসবে আপনাদের সবার উপর। খুব বড় ভুল করছেন মিস্টার ইসমাইল। আপনি নিজেও দেখেছেন মানুষ মারতে পারি আমি। প্রয়োজন পড়লে আবার মারব। তবে এইমাত্র বললেন এখান থেকে আমাকে বের করতে পারবেন। ধরে নিলাম আপনার কথা সত্য। যদিও এখানে থাকা নিয়ে আমার খুব একটা আপত্তি নেই, কিন্তু সমস্যা হচ্ছে বাবা মা আমার জন্য চিন্তায় আছে, বলল রাসেল। এখানে থাকতে আপনার আপত্তি নেই বলছেন? আমারও নেই। আমিও আরামে আছি। ইনকো সাজানার স্বামী হতে পারলে আরও আরামে থাকব। এই কেরালটা বেশ সুন্দর, বড়ও বটে। অনায়াসে এখানে দুজনের জায়গা হয়ে যাবে। খানিকটা যেন পরিহাস মাখা কৌতুকের সুরেই বলল ইসমাইল। নিজেকে সামলাতে মুহূর্তখানেক নীরব রইল রাসেল। তারপরও যখন মুখ খুলল, মনে হলো নিজেকে সামলে রাখতে গিয়ে রীতিমতো খাবি খাচ্ছে ও। এর মধ্যেই বলল, নাম গোত্রহীন নির্লজ্জ মানুষ আপনি। মুহূর্তখানেক আগে মৃত্যুর খুব কাছে চলে গিয়েছিলেন। তবে আপাতত ধৈর্য ধরছি আমি। বিনিময়ে আমাকে এখান থেকে বের করে বাড়ি নিয়ে যাওয়ার আয়োজন করতে 1 সপ্তাহ সময় দিলাম। এই সময়ের মধ্যে আমার বাড়ি ফেরার আয়োজন সম্পূর্ণ করবেন। তা যদি না পারেন, তাহলে আপনার বলা কথাগুলোর মূল্য কড়ায় গণ্ডায় পরিশোধ করব আমি। আর কিছু বলার দরকার নেই। আর কিছু আমি শুনব না। জুলুদের ডাক দিয়ে রাসেল বলল, ওঠো সবাই। জুলু রাজার জন্য ইনকো সাজানার বার্তা শোনো। রাজাকে বলবে তার পাঠানো এই কুকুর আমার ঘরে এসে আমাকেই অপমান করেছে। বলবে এই লোকটা আমাকে ইনকো সাজানা জুলাকে
প্রস্তাব করেছে তার স্ত্রীদের একজন হতে। এই কথা র্যাসেলের মুখ দিয়ে বের হয়ে সারতে পারল না। হুঙ্কার ছেড়ে ইসমাইলকে পাকড়াও করল জুলুরা। বর্ষা তুলল ওর বুকে বসিয়ে দেবে বলে। র্যাসেল ওদের বাধা দিয়ে বলল, এখনই মেরো না, রাজার কাছে নিয়ে যাও। আমার কাছ থেকে নিশ্চিত বার্তা গেলে তবেই যেন ওকে হত্যা করা হয়। ততদিন মুক্ত থাকুক ও। ওর অপবিত্র রক্তে আমার হাত নোংরা করতে চাই না। প্রতিশোধ নিতে হলে স্বর্গেই নেব। তবে আমার নজর থাকবে ওর উপর। যাও, রাজার কাছে ফিরিয়ে নিয়ে যাও ওকে। এই চেহারা আমি আর দেখতে চাই না। ইন্দ্রনারা বলল, আমরা শুনলাম জোলা, আপনার হুকুম মতোই সব হবে। তারপর ওকে বায়াতে দিয়ে চলে গেল সবাই। কেমন করলাম নই? ভালো না জুলা? রাগ থাকতে থাকতেই ওকে মৃত্যুদণ্ড দেয়া উচিত ছিল, কারণ রাগ পড়ে গেলে ওকে আর কিছুই করতে পারবেন না আপনি। তখন সুযোগ বুঝে উল্টো ওই কামড় দেবে আপনাকে, বলল নই। তা কেমন করে সম্ভব? কেবল ভালোবাসার অপরাধে একটা লোককে নিশ্চয় জানে মেরে ফেলা যায় না? সেটা উচিত না। আর এখন আমাকে ভয় পাচ্ছে ও, কাজেই আমার কথা মতোই কাজ করবে। এখন হয়তো করবে, কিন্তু টেগুলা পার হয়ে গেলে ও কি আর আপনাকে ভয় পাবে? আমার পরিবারকে হত্যা করিয়েছে ও, ইনকো ছাজানা। জুলুল্যান্ডের আইন অনুসারে ওকে হত্যা করে প্রতিশোধ নেয়ার অধিকার আমার আছে। ওকে মারতে আমার হাতও কাঁপবে না, মনও দুর্বল হবে না। আর সবচেয়ে বড় কথা, ওর মতো মানুষের অবশ্যই মৃত্যুদণ্ড পাওনা। কিন্তু আমার কথায় ওর বা কারো মৃত্যু হোক সেটা আমি চাই না নই। বেশ, তবে জেনে রাখুন, কাল বা পরশু ও মরবেই। খুন হবে ও। আমার বাবার আত্মা সেটা নিশ্চিত করে গেছে। কে? তোমার বাবার আত্মা নই? হ্যাঁ, প্রায়ই সে আসে। নানা বিষয়ে আমার সাথে কথা বলে, অনেক কিছুই আমাকে জানায়। সেই কারণেই দিনগানের হাতে বন্দি হয়েও ভয় পাইনি আমি, কারণ বাবা বলেছিল আমাকে রক্ষা করতে আপনি আসবেনই। ইস, আমার সাথে যদি সে কথা বলতো, জানাতো কবে বাড়ি ফিরতে পারবো। পারলে অবশ্যই আপনার সাথে সে কথা বলতো, কিন্তু সে অপারগ। কারণ আপনার সাথে কথা বলতে গেলে অনেক বেশি বাধার মুখে পড়ে যায় সে। ভালোবাসার সকলেই যদি মারা পড়ে, তখন বাধার পর্দাটা খুব পাতলা হয়ে যায়। আমার বেলায়ও তাই হয়েছে। এমন কিছু হলে তখন আপনিও তার কথা শুনতে পারবেন ভূতদের কথা শুনতে, এমনকি তাদের গাছের নিচে আবছাভাবে তাদেরকে ঘোরাফেরা করতেও দেখতে পাবেন। তাদের গাছের নিচে মানে? হ্যাঁ, তাদের গাছ, যেটার প্রতিটা ডালি এক একটা কর্ম, আর প্রতিটা পাতায় এক একটা শব্দ ভাণ্ডার। ওই জীবন বৃক্ষের নিচেই আজীবন থাকবে তারা। আমার জাতির লোকেরা হয়তো আরও ভালোভাবে ওই গাছ সম্বন্ধে আপনাকে বলতে পারত। হয়তো যখন আমরা দুজন ওখানে যাব, ওরা সেই গল্প আমাদের বলবে। যাক, বাদ দিন ওসব। কল্পনায় ঘুরে বেড়াচ্ছিলাম আমি, এসবে কান দেয়ার দরকার নেই। আমার আমরা কথা বলছিলাম ইবু বেসিকে নিয়ে। তাকে আপনি চলে যেতে দিলেন। সম্ভবত সেজন্য একদিন আপনাকে খুব বড় মূল্য চুকাতে হবে। খুব আফসোস করবেন একদিন, কিন্তু তখন আর কিছুই করার থাকবে না। 12 সেদিন বিকেলেই রাজার সামনে হাজির করা হলো ইসমাইলকে, কিন্তু এর আগেই তার অবস্থা খারাপ করে ফেলা হয়েছে। সুতরাং রেসেলের ক্রাল থেকে রাজার ক্রাল পর্যন্ত প্রায়
যা হোক, এই বেহাল অবস্থায় রাজার সামনে হাজির করা হলো ইসমাইলকে। ওর সঙ্গীন অবস্থা দেখে বিমালন্দে উদ্ভাসিত হলো ইন্দুনাদের মুখ। খুশির চোটে দাঁত বেরিয়ে গেছে তাদের। রাজা জিজ্ঞেস করল, ইনকো সাজানার সাথে দেখা করতে গিয়েছিলে সাদা মানুষ? সাথে সাথে ভেতরে সমস্ত রাগ উগরে দিল ইসমাইল। বলল, এ পর্যন্ত আসতে আসতে ওর কি হাল করেছে জুলুরা। একজন সম্মানিত ও মহান সাদা মানুষকে আঘাত করার অপরাধে তাদের মৃত্যুদণ্ড চাইল ও। জবাবে রাজা বলল, থামো। ইনকো ছাজানাকে বিয়ের প্রস্তাব করে তুমি অপরাধ করেছ নিশাচর। এই অপরাধে তোমাকে মৃত্যুদণ্ড দেব কিনা সেটাই বিবেচনা করছি। এখনো মারিনি, কারণ তোমাকে বাঁচিয়ে রাখতে বলেছে ইনকো সাজানা। কিন্তু আমার সামনে বেশি হাউকাউ করলে তার হুকুমের অপেক্ষা করব না, সোজা শেয়াল দিয়ে খাইয়ে দেব। বিপদ বুঝে মুখ বন্ধ করল ইসমাইল। ওদিকে রাজা বলে চলেছে, আমি যে জন্য তোমাকে পাঠিয়েছিলাম সেটা জেনেছ? জেনেছ কেন আমাদের ছেড়ে চলে যেতে চায় ইনকো ছাজানা? জেনেছি রাজা, নিজের পরিবারের লোকদের কাছে ফিরতে চায় সে। মানে ওই প্রার্থনাকারী সাদা ওঝা আর তার স্ত্রীর কাছে যেতে চায় সে, বলল ইসমাইল। কিন্তু আমরা তো জানি ওরা তার পরিবার নয়, অবাক হয়ে বলল ডিনগান। আমরা জানি এক ঝড়ের রাতে তাকে কুড়িয়ে পেয়েছে ওই সাদা লোকগুলো। এই গল্পটা তো তুমিই আমাদের বলেছ, আর বলেছ কিভাবে বজ্রপাত ডেকে এনে আমার সৈন্যকে পুড়িয়ে মেরে ফেলেছে সে। কাজেই আমরাই তার পরিবার, আর কেউ নয়। তার চেয়ে বড় কথা হচ্ছে, ইনকো ছাজানার কি বাবা মা থাকতে পারে? প্রশ্ন করল রাজা। জবাবে ইসমাইল বলল, আমি তা জানি না, তবে এটা জানি ইনকো সাজানা একজন নারী, আর এমন কোনো নারী নেই যে বাবা মা ছাড়া জন্মেছে। অন্তত এটা নিশ্চিত যে ওই পরিবারটিকে নিজের পরিবার আর বুড়ো বুড়িকে নিজের অভিভাবক বলেই মানে ইনকো সাজানা, এবং সেভাবেই তাদের সম্মান করে, তাদের সমস্ত হুকুম মেনে চলে। ওরা জীবিত থাকা অবস্থায় অথবা ওরা যদি নিজে থেকে ইনকো সাজানাকে আলাদা থাকতে না বলে, তাহলে কখনোই সে ওদের ছেড়ে আসবে না। কুতকুতে চোখে ইসমাইলের দিকে চাইল রাজা। বলল, জীবিত থাকা অবস্থায়, বা তারা হুকুম না করা পর্যন্ত না। তারপর এক মুহূর্তের বিরতি দিয়ে বলল, ইনকো ছাজানা যদি যেতেই চায়, কার ক্ষমতা আছে তাকে বাধা দেবে? কারণ সে জাদু করা আরম্ভ করলে তা ফেরানোর ক্ষমতা কারোরই নেই। তার বিরুদ্ধে একটা হাত উঠলেও সেফ অভিশাপ দিয়েই পুরো জুলো জাতিকে শেষ করে ফেলার ক্ষমতা আছে জোলার। এবার ইসমাইল বলল, অভিশাপ দেবে কিনা জানি না, তবে আমার মনে হয় জোলা যদি সাদাদের মাঝে ফিরে না যায়, রেগে যাবে সে। তখন আপনার উপর পাঠাবে বইয়ের নামের গজব। এবার রাজার চেহারা দ্বিধাগ্রস্ত হয়ে গেল। ইসমাইলকে সে বলল পিছু হটে দাঁড়াতে। তারপর ইন্দুনাদের সাথে খানিক পরামর্শ করল সে। তারপর বলল, শোনো সাদা মানুষ, আমাদের ওঝাদের কাউন্সিল একমত হয়েছে যে ইনকো সাজানা আমাদের ছেড়ে চলে গেলে আমাদের জাতির আত্মাও তার সাথে চলে যাবে, সেই সাথে যাবে সমস্ত সৌভাগ্য। কাজেই তা হতে দেয়া যায় না। আমিও এ বিষয়ে কাউন্সিলের সাথে একমত, এবং আমাদের দাবি আরও কিছুদিন আমাদের সাথে রইবেন তিনি। আজ আমাদের ওঝা আর পুরোহিতদের কাউন্সিল ঘোষণা দিয়েছে ইনকো ছাজানার ভবিষ্যৎবাণীর অর্থ করতে পারছে না তারা। কথাগুলো তাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কাজেই আরেক জাতির জ্ঞানী লোকদের কাছে পরামর্শ চাওয়া হবে। তাদের দেশ অনেক দূরে, তারাই এসে ইনকো সাজানার সাথে সামনাসামনি বসে কথা বলে তার বক্তব্যের অর্থ আমাদের জানাবে। সুতরাং তারা আসার আগ পর্যন্ত
ইনকো সাজানাকে এখানে গুন্ধলভুর আতিথ্যে আরও কয়েকটা দিন কাটাতেই হবে। নির্বিকার ইসমাইলের মন্তব্য, রাজার যা ইচ্ছা। ওঝার কাউন্সিল বা এ ধরনের কিছুর উপর ইসমাইলের মোটেও বিশ্বাস নেই। তবে নেটিভদের চিন্তা ভাবনা ভালোই বুঝতে পারে ও। তা থেকেই ধরে নিয়েছে কুসংস্কারাচ্ছন্ন জুলুরা র্যাসেলকে অতি মানবী ধরনের কিছু একটা মনে করে। তদুপরি মোপো, যার সম্বন্ধে বলা হয় ইনকো সাজানাকে দেখেছে সে এবং তার হুকুমে খুন করেছে আগের জুলু রাজা চাকাকে, সেও র্যাসেলকে জুলু জাতির আত্মা বলে স্বীকার করে নিয়েছে। ফলে এই বিশ্বাসটাই দীর্ঘমূল হয়ে গেঁথে গেছে জুলুদের ভেতর। তাই র্যাসেলের কথাগুলোকে অন্তঃসার শূন্য বলতে পারছে না তারা। আবার এটাও বলতে পারছে না যে বোয়েরদের উপর আক্রমণ করতে নিষেধ করেছে ও। ফলে বিপাকে পড়ে গেছে ওরা। ওদিকে যুদ্ধ করার গোপন ইচ্ছা যদি রাজার থেকেও থাকে, প্রকাশ্যে তা সে বলতে পারছে না। কারণ সেক্ষেত্রে যুদ্ধে হেরে গেলে সবাই রাজার দিকেই আঙুল তুলবে। নিরসংখ্য ক্ষমতা ধরে রাখতে হলে সেটাও হতে দেয়া যায় না। তাই সিদ্ধান্ত নেবার কঠিন দায়িত্ব আরেক জাতির ওঝাদের কাঁধে ফেলে দিচ্ছে রাজা। তবে তারা কারা বা কোথা থেকে আসবে, এসব জিজ্ঞেস করার ঝামেলায় ইসমাইল একদমই গেল না। রাজা বলে চলেছে, ডাহুকের তো ডানা আছে, যখন ইচ্ছা উড়ে চলে যেতেই পারে সে। তবে তার পছন্দের বাসাটি যদি এখানে নিয়ে আসা যায় তাহলে আর তার চলে যাওয়ার প্রশ্ন থাকে না। বুঝেছ ইবু বেশি? ইসমাইল খুব ভালো করেই বুঝতে পারছে যে র্যাসেলের ইংলিশ নাম ডাব কে ইঙ্গিত করে কথা বলছে রাজা, কিন্তু ভান করল যেন কিছুই বোঝেনি সে। তাই বলল, না রাজা, কিছুই বুঝিনি। ইনকো সাজানা ডাহুক নয়, সে চাইলেই এখান থেকে উড়ে চলে যাবে। রাজা একটু অস্থির হয়ে গেল। বলল, ডান্ডার বাড়ি খেয়ে বুদ্ধি শুদ্ধি সব কি গুলিয়ে গেল ইবু বেশি? নাকি বিয়ার বেশি খেয়ে মাতাল হয়ে গেছ? বলেছি ইনকো সাজানার বাড়ি তো নদীর ওপারে, সেখানেই ফিরতে চায় সে। তাহলে তার বাড়িটাকে মানে বাড়ির লোকদেরই এখানে নিয়ে আসি, তাহলেই তো আর কোথাও যাওয়ার ইচ্ছা করবে না। প্রথমে আমিই বলেছিলাম ইনকো সাজানার সাথে কেউ এলে তাকে মেরে ফেলা হবে। সেই হুকুম উঠিয়ে নিলাম। তার বাবা মাকে এবার জুলুল্যান্ডে নিয়ে আসতে হবে। কেন ভাবছেন ওরা এখানে আসার মতো বোকামি করবে? কেন ইনকো সাজানাকে কি ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসিনি আমি? এবারও তাই আসবে ওরা। আর কেন আসবে? আসবে ওদের প্রিয় মেয়েকে দেখতে, বলল ডিনগান। আসবে না, কারণ তারা ভাববে তাদের মেয়েকে খুন করেছেন আপনি। এখন তাদের ডাকছেন তাদেরও খুন করবেন বলে। না, ওরা তা ভাববে না, কারণ ওদের আনতে কোনো সৈন্য নয়, তুমি ইবু বেশি নিজে যাবে। সম্ভব না, আপনার সৈন্যরা মেরে আমার অবস্থা খারাপ করে দিয়েছে। মাথায় সোজা করতে পারছি না আমি। হাঁটা বা ঘোড়ায় চড়া তো অসম্ভব, বলল ইসমাইল। কিন্তু পালকিতে চড়ে তো যেতে পারবে, নইলে শকুন দিয়ে খাওয়াবো তোমাকে। ইনকো সাজানা খুব দয়ালু, তাই তোমাকে শাস্তি দিচ্ছে না, কিন্তু তার সাথে অন্যায় করার শাস্তি আমি অবশ্যই দিতে পারি, হুমকি সুরে বলল রাজা ডিনগান। ইসমাইল বুঝল যেতে ওকে হবেই, কাজেই তর্ক বাদ দিল। সেই সাথে ওর মনের গহীন করে উকি দিতে শুরু করলো দুর্ভিসন্ধির মেঘ। যে কোনো মূল্যেই র্যাসেলকে জয় করতে চায় সে, কারণ ওকে উন্মাদের মতো ভালোবাসে ইসমাইল। অবশ্য এটাকে যদি ভালোবাসা বলা যায় তাহলেই আর কি। যা হোক, ইসমাইল আরও বুঝল এখানে থেকে যাওয়ার অর্থ মৃত্যু। ফলে যেতে রাজি হলো সে, তবে অবশ্যই উপযুক্ত পারিশ্রমিকের বিনিময়ে। আইভরি আর
গবাদি পশুর বড়সড় একটা পাল চাইল সে, যার অর্ধেকটা এখনই দিতে হবে, বাকিটা দিতে হবে কাজ সমাপ্ত হওয়ার পর। সেই সাথে 300 জুলু যোদ্ধা চাইল সে, যারা ওর হুকুমে বিনা বিনা বাক্য ব্যয়ে যে কোনো কাজ করবে। সম্মত হলো ডিনগান। তারপর ইসমাইলকে নির্দেশনা দিয়ে বলল, সৈন্যদের নিয়ে রামা হতে যাবে সে। উমফুন্দসি অর্থাৎ র্যাসেলের বাবা মিস্টার ডাবকে বলবে, মেয়েকে দেখতে হলে জুলুল্যান্ডে গিয়েই তাদেরকে বাস করতে হবে। রাজি না হলে সৈন্য দিয়ে তাদেরকে তুলে আনতে হবে। তবে এর মধ্যেই যদি ইনকো সাজানা তার ক্ষমতা খাটিয়ে ওখানে চলে গিয়ে থাকে, তবুও তার বাবা মাকে তুলে আনতে হবে। তখন সে নিজেও ওদের পেছন পেছন জুলুল্যান্ডে ফিরে আসবে। আর যদি দেখা যায় তারা নিজে থেকে আগেই রওনা হয়ে গেছে, তাহলে সাদরে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রেও যদি ইনকো ছাজানা অর্ধেক পথ চলে গিয়েও থাকে, তবুও বাবা মার সাথে এখানে চলে আসবে সে। এই হুকুম বাস্তবায়নার্থে এই মুহূর্তে রওনা হতে হবে ইসমাইলকে। শুনেছি রাজা, আমার পাওনা আইভরি আর গবাদি পশুর পাল আমার ক্রাল মাফুটিতে পৌঁছে দেয়া মাত্রই আমি ওদিকে রওনা হয়ে যাব। কিছু একটা ছিল ইসমাইলের কণ্ঠে, ডিনগানের কানেও ধরা পড়েছে তা। শীতল কণ্ঠে রাজা বলল, আইভরি আর গরু পৌঁছে দেয়া হবে, কিন্তু মনে রেখো ইবু বেশি কোনো কৌশল খাটানোর চেষ্টা করলে তার ফল ভালো হবে না। আমার ঘরেরটা খেয়ে বড়লোক হয়েছ তুমি ইবু বেছি। মাফুটিতে অনেক গরু জমেছে তোমার, আর আছে বহু স্ত্রী ও সন্তান। তোমার গরুর সঠিক সংখ্যা আমাকে জানিয়েছে আমার চরেরা। আমার হুকুমের অন্যথা করলে বা ওই সাদা লোকগুলোর বিরুদ্ধে একটা আঙুলও যদি তোলো, জেনে রেখো পুড়িয়ে ছারখার করে দেব তোমার ক্রাল। দখল করব তোমার সমস্ত গবাদি পশু, খুন করব তোমার ঘরের সমস্ত বাসিন্দাদের। আর যখন আমার হাতে ধরা পড়বে তুমি, খুব ধীরে ধীরে যন্ত্রণাদায়ক মৃত্যু উপহার দেব তোমাকে। যা বলার বলেছি, এবার রওনা হয়ে যাও। ও মহান হাতি, কালো গরুর বাছুর, আপনার হুকুম আমি অবশ্যই পালন করব। ডিনগানের হুমকিতে ভীত ইসমাইল ভদ্রকণ্ঠে বলে চলেছে, সাদা লোকদের অবশ্যই এখানে নিয়ে আসব। তবে প্রার্থনা করি এই কাজের জন্য ইনকো সাজানা যদি রেগে যায়, তাহলে আমাকে আশ্রয় দেবেন আপনি। জবাবে রাজা বলল, ইনকো ছাজানার সাথে তোমার নিজেকেই শান্তি বজায় রেখে চলতে হবে। দেখতে হবে তিনি যেন তোমার উপর রেগে না যান। বলে নিজের ক্রালে ঢুকে গেল রাজা। 1 ঘন্টা পরের কথা। রাজার ইন্দুনা টাম্বুসা এলো রাসেলের সাথে দেখা করতে। ওর সাথে কথা বলার অনুমতি চাইল সে। র্যাসেল এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? আমাকে জুলুল্যান্ড থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য এসেছ? না মহান আত্মা, এই দেশের মাটি আপনাকে আরো কয়েকদিন চায়। তবে আমি এসেছি একটা বিষয়ে আপনার সদয় অনুমতি চাইতে। সেটা হচ্ছে আপনার ভীত নইর সাথে কথা বলতে চায় ডিনগান। তবে ভয় পাবেন না, ওর কোনো ক্ষতি করা হবে না। আর আমি তার জামিনদার হিসেবে এখানেই থাকব। ওর কিছু হলে আমাকে মৃত্যুদণ্ড দিতে পারবেন আপনি। এখানে আপনি যতটা নিরাপদ থাকবেন, ওকেও একই রকম নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে রাজা। নইকে রাসেল জিজ্ঞেস করলো, যেতে ভয় পাও তুমি নই? না জুলা, রাজার দেয়া কথা অবশ্যই মূল্যবান।
আর আপনার শক্তির উপর আমার ভরসা আছে। ঠিক আছে, যাও তাহলে। তবে কথা শেষ করে যত দ্রুত সম্ভব ফিরে আসবে। সৈন্যরা নিয়ে যাবে তোমাকে। চলে গেল নই। রাত হয়ে গেছে। সূর্য অস্তের 2 ঘন্টা পরের কথা। র্যাসেলের রাতের খাবার পরিবেশন করা হয়েছে। খেতে বসেছে ও। এমন সময় বেড়ার দরজা খুলে গেল। ভেতরে এলো নই। ওকে দেখে খাবার পরিবেশনকারী মেয়েগুলোকে তখনই সব পরিষ্কার করতে বলল র্যাসেল। বাড়ি যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে ও। আশা করছে সেই সংক্রান্ত কোনো খবর নিয়ে এসেছে নই। তাই রাজার সাথে কি কথা হলো তা জানতে চাইল র্যাসেল। র্যাসেলের প্রশ্নের জবাবে নই বলল, লম্বা গল্প সংক্ষেপে বলছি জুলা। আপনার কি মনে আছে প্রথমবার আমাদের যখন দেখা হয়েছিল বলেছিলাম আমি জুলু জাতির মানুষ নই। আমার জাতির বাস অনেক উত্তরে। গাছের ছায়ায় বাস করে তারা। গাছকেই পূজা করে। তারা স্বপ্নদ্রষ্টা, ভূতের জাতি ইত্যাদি। হ্যাঁ, মনে আছে। সম্ভবত সে কারণেই তোমার আত্মীয়দের মৃত্যু নিয়ে খুব একটা আফসোস করতে তোমাকে দেখিনি। বরং তাদের আত্মাদের সাথে কথা বলেছ তুমি। কিন্তু রাজার সাথে ওই গল্পের সম্পর্ক কি?